ঘড়ির কাঁটায় টিকটিক করে ৯টায় পৌঁছেছে। নুসরাত ২ হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে বিড়বিড় করে দোয়া করছে, ইয়া আল্লাহ, বৃষ্টি যেন না হয়, না হলে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। নুসরাতের দোয়া কবুল হয়ে গেল। মেঘের গর্জন কিছুক্ষণ চলার পর তা থেমে গেল। গগনে আজ মেঘ জমেছে। মেঘের ঘনঘাটা আসমানটুকু কালো হয়ে আছে। যেদিক দিয়ে চোখ যায় সেদিক দিয়ে শুধু মেঘের আনাগোনা। সেখান থেকে চোখ সরিয়ে নিতেই একজন আর্টিস্ট এসে নুসরাতকে জানালো, ব্রাইডের মেকআপ ডান। নুসরাত সামান্য হাসলো, হেসে বলল, প্লিজ ব্রাইডকে গাড়িতে বসিয়ে দিন, আমরা ওনার ফুল লুক একসাথে দেখব। ইশরাতকে গাড়িতে নিয়ে বসিয়ে দেওয়া হলো নুসরাতের অনুরোধে। নুসরাতের গায়েও কালো রঙের গাউন। মেয়েরা প্যাস্টেল মিন্ট গ্রিন কালারের শাড়ি পরলেও নুসরাতকে তা পরানো সম্ভব হয়নি। পারলে সে কালো রঙের স্যুটকোট পরেই ফেলতো। তাই তার জিদের কাছে হার মেনে কালো রঙের কাপড় তাকে পরতে দেওয়া হয়েছে। বিশেষ কোনো কাজ নেই তার কাপড়ে। হাতে গ্রাউনের নিচের দিকে আর গলার কাছে কাজ, তাও খুবই সামান্য, ডায়মন্ড পাথরের কারচুপি কাজ করা। পায়ে স্লিপার পরা। ৪ ঘন্টা পূর্বে ইশরাত যেমন রেখে এসেছিল এখন পর্যন্ত সেরকমই। এখান থেকে তারা সোজা যাবে নিজেদের ডেস্টিনেশনে। কনভেনশন হলের বাহিরে সাজানো হয়েছে। প্রথমে সেখানে আকদ হবে, তারপর ভেতরে ফটো সেশন হবে। গাড়ি ড্রাইভিং করতে করতে নুসরাত আজ উকি দিল না ইশরাতকে দেখার জন্য। চুপচাপ সামনে দৃষ্টি নিবিষ্ট করে গাড়ি চালালো। সময় অতিবাহিত হলো। আধ ঘন্টা পর তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছে গেল। নুসরাত প্রথমে গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে দিল। ইশরাতের দিকে তাকালো না, সোজা হয়ে দাঁড়িয়ে রইল। ইশরাত গাড়ি থেকে বের হতে হতে ভারী লেহেঙ্গার পেছন চেপে ধরে হাঁটা ধরল নুসরাত। ইশরাত সামনে হেঁটে গেল, পেছন পেছন সে। রেস্ট রুমে যেতেই ইশরাতের উদ্দেশ্যে বলল, সবাই প্রায় চলে এসেছে, আমিও আসছি। নুসরাত দৌড় দিল দ্রুত, নিজেকে পরিপাটি করলো সামান্য। নাকের রিংটা খুলে ফেললো কেন জানি। গলা খালি করলো। গালে ব্লাশ অন, ঠোঁটে সামান্য নুট কালার লিপস্টিক ইউজ করলো, চোখে মাস্কারা। সামনে 2 গাছে চুল এনে পনিটেল করে নিল। নিজের দিকে তাকিয়ে প্রশংসা করলো, ইউ আর পারফেক্ট নুসরাত নাসির। জাইন এখনও পৌঁছায়নি কনভেনশন হলে। সোহেব সাহেব রোহিণী পাত্রপক্ষ আর সোহেদ সাহেব ঝর্ণা পাত্রীপক্ষ। এদিকে মেয়েদের পক্ষে মোমো ইরহাম আহান। নুসরাতের মামা বাড়িরও কিছু কাজিন এসেছে বিয়েতে। ওরা গেইটে কত টাকা নেবে তার প্ল্যান করছে। ঝর্ণা বেগম, নাজমিন বেগম, নুসরাত, নাসির সাহেব, মোমো, সৌরভী দাঁড়ালো পেছন ঘুরে। একজন সার্ভেন্ট এসে বললে, ব্রাইড আসছে। ইশরাত রেস্ট রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। উল্টো মুখ করে দাঁড়িয়ে থাকা পরিবারের সবাইকে গলা খাখানি দিয়ে নিজের জানান দিল। সবাই ফিরে তাকাতে ইশরাত হাসল। নুসরাত বিস্ময়ে 2 হাত নিজের মুখে চেপে ধরল। ঠোঁট দিয়ে উচ্চারিত হলো, ইশরাত, ইউ লুক অ্যাবসোলুটলি স্টানিং। নাসির সাহেব 2 হাত মেলে দিতে ইশরাত এসে জড়িয়ে ধরল তাকে। তারপর নাজমিন বেগম তাকে জড়িয়ে ধরলেন নিজের সাথে। নুসরাত ড্যাব ড্যাব করে চেয়ে আছে ইশরাতের দিকে। ইশরাত নিজে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। কানে আসলো, গ্রুম আসছে, গ্রুম। নুসরাত ইশরাতকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিল গেটের দিকে। পেছন পেছন আসলো মোমো, সৌরভী। গেটের কাছে এসে দাঁড়াতেই পরপর 20টা গাড়ি এসে থামছে পার্কিং লটের সামনে। সবার গাড়ি থেকে বরযাত্রী নেমে দাঁড়াতেই হই হুল্লোড় পড়ে গেল সব দিকে। ক্যামেরাম্যানরাও ভিডিও করছে সবাই। জাইন এসে গেটের সামনে দাঁড়াতে নুসরাত কপালে ভাঁজ ফেললো। জাইনও ভাঁজ ফেললো, শুধালো, কি চাই? নুসরাত নিরুদ্বেগ কণ্ঠে বলল, গেট ধরার টাকা। জাইন ভুরু উঁচিয়ে জানতে চাইল, কত টাকা? নুসরাত, আহান, ইরহাম, মোমো একসাথে বলে উঠল, 10 লাখ। জাইন বলল, টাকা কি গাছে ধরে? 20 লাখ দেব। 20 লাখের মতো চেহারা আছে তোমাদের? নুসরাত ঝাঁঝিয়ে উঠল, তেতো কণ্ঠে কিছু বলতে নিবে ইরহাম বলল, ভাই, আমরা অনেকজন, আর আপনার ব্রাইডকেও দেখতে হবে। আকাশের চাঁদ নিয়ে যাবেন আর কিছু খরচ করবেন না, তা কি করে হয়? জাইন সরাসরি বলল, এমন হলে 1 টাকাও দেব না। লিপি বেগম এসে দাঁড়ালেন তার পাশে, তীক্ষ্ণ সুরে জানতে চাইলেন, কি বলছে ওরা? জাইন নম্র কণ্ঠে বলল, 10 চাচ্ছে। লিপি বেগম গলায় জোর ঢেলে বললেন, ওরা 10 চাচ্ছে, তুই 20 দিয়ে দে। তোর টাকার কি অভাব? মেয়েও তো দেখতে হবে আমাদের। লিপি বেগমের কথায় উচ্চ স্বরে চিৎকার করে উঠল সবাই। নুসরাত চোখ উল্টিয়ে চেয়ে আছে জাইনের দিকে।
জায়েন বলে উঠল, বাড়িতে গিয়ে চেক দিয়ে দেব। সবাই জিদ্দি সুরে বলল, আমাদের এখনই চাই। সবার জিদের কাছে হেরে হেলাল সাহেব আর সোহেব সাহেব মিলে নিজেরা কিছু টাকা দিলেন, পরের টাকা দিবে বলেন আশ্বাস দিয়ে রাখলেন। কনভেনশন হলের ভেতরে প্রথমে জাইনদের এন্ট্রি হলো, এরপর ব্রাইডের সময় আলোটা সামান্য কমিয়ে দেওয়া হলো। শব্দ করে খুলে গেল দরজা। সেখান থেকে থুতনি পর্যন্ত ঘুমটা টানা ইশরাত বের হয়ে আসলো। এসে দাঁড়ালো সুন্দর করে সাজানো জায়গায়, যেখান দিয়ে তার এন্ট্রি হবে সেখানে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। ইশরাতের হাত চেপে ধরে রেখেছে নুসরাত, তার পেছনের কাপড় সামলাচ্ছে ইরহাম, মম, সৌরভী। কিছু দূর হেঁটে যেতেই এসে বাপ চাচা সবাই তার পাশে দাঁড়ালো। নুসরাত ইশরাতের হাতের ভার হস্তান্তর করলো নাসির সাহেবের হাতে। পুরো পরিবারের পুরুষেরা সবাই বুকে আড়াআড়ি হাত বেঁধে তাকে চারিপাশ থেকে ঘিরে ধরল। আরশ জাইনের পাশে দাঁড়ানো অবস্থা থেকেই বলে উঠল, মনে হচ্ছে পলিটিক্স করতে যাচ্ছেন ওনারা। এমনভাবে দাঁড়ানোর মানে কি? জাইন নিজেও অদ্ভুতভাবে চেয়ে আছে সবার দিকে। তাদের কথা বলার ভেতরে আবার আলো নিভে গেল। অন্ধকার হয়ে গেল পুরো কনভেনশন হল। এর মধ্যে মৌলভী সাহেব এসে হাজির হলেন সেখানে। বাহিরে ঘুরি ঘুরি বৃষ্টি হওয়ায় ঠিক করা হলো কনভেনশন হলের ভেতরেই আকত করানো হবে। স্টেজের চারিপাশে থাকা ক্লাসি চেয়ারে বসে আছেন আত্মীয় স্বজন। ইশরাতকে এনে জাইনের পাশে বসানো হলো না, জাইনের বিপরীত পাশে বসানো হলো। মাঝখানে ফুল দিয়ে সাজানো ছিল। এপাশে জাইন, ওপাশে ইশরাত। জাইনের কাছে অদ্ভুত ঠেকলো ইশরাতকে। ফুলের আড়াল থেকে দেখে মনে হলো একটু বেশি মোটা আজ ইশরাতকে দেখাচ্ছে। ইশরাত তো এত স্বাস্থ্যবান না। পরপর মনে হলো হতে পারে মোটা কাপড় পরা এমন দেখাচ্ছে, কিন্তু নিজের চিন্তা ভাবনা একপাশে ফেলেই সে নড়ে চড়ে বসলো। মৌলভী সাহেবের হাতে মাইক, জাইনের পাশে মাইক হাতে আরশ দাঁড়িয়ে, আর ইশরাতের পাশে মম। আহান, ইরহাম, নুসরাত তিনটাই উধাও। আশেপাশে কোথাও তারা নেই। এটা দেখেও জাইনের কাছে সন্দেহজনক লাগলো। ইশরাতকে রেখে তিন মাথা উধাও হওয়ার মতো না, তাহলে এরা উধাও হলো কেন? মৌলভী সাহেব একে একে সব জিজ্ঞাসা করা শেষে বলে উঠলেন, এই বিয়েতে রাজি থাকলে বলো মা, কবুল। ইশরাত নিজের মুখের সামনে মাইক নিয়ে ধরতেই শব্দ হলো, কবুল কবুল কবুল। জাইনকে বলতে সে তেরা চোখে ইশরাতের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, কবুল। পরপর উঠে দাঁড়ালো নিজের জায়গা থেকে, সন্দেহজনক দৃষ্টি সামনের দিকে স্থির রেখে সামনে থাকা ফুলগুলোর আবরণ সরালো। সবাই যখন আলহামদুলিল্লাহ বলার প্রস্তুতি নিচ্ছিল, তখন সামনে থেকে জাইনের বিকট শব্দের চিৎকার ভেসে আসলো, আমার বউ কোথায়? আলহামদুলিল্লাহ বলতে ভুলে গিয়ে সবাই জাইনের পানে চাইল। দেখলেন জাইনের সাথে গুলুমুলু দেখতে একটা মেয়ে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে, মুখে অসন্তোষজনক হাসি। সবাই বিস্মিত বিমূর্ত নয়নে চেয়ে থেকে একই সুরে বলে উঠলেন, আমার বউ কই? আর এই বা কে? কনভেনশন হল জুড়েই পড়ে গেল বউ কোথায়, বউ কোথায়, কিন্তু বউকে কেউ কোথাও খুঁজে পেল না।